আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষকের নিয়োগ একেবারে কিন্তু বাতিল হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। আর সেই ছবি কিন্তু আমরা তুলে ধরবো আজ নিউজ 10 বাংলার মাধ্যমে। একেবারে আমি কিন্তু উপস্থিত রয়েছি বৈতল বালিকা উচ্চ বিদ্যালয়ে। এখানের যিনি শিক্ষিকা রয়েছেন, প্রধান শিক্ষিকা, তার সঙ্গে আমরা কথা বলবো। আমরা স্কুল চত্বরটি একবার দেখিয়ে নেওয়ার চেষ্টা করবো। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু স্কুল চত্বরটা একটু দেখিয়ে নেওয়ার জন্য। একেবারে আমরা সেই স্কুল চত্বরে উপস্থিত রয়েছি এবং এই বিদ্যালয়ের কত স্টুডেন্ট সংখ্যা রয়েছে সেটাও আমরা দেখাবো নিউজ 10 বাংলার মাধ্যমে এবং কি কি অসুবিধা হচ্ছে এই মুহূর্তে সেগুলো আমরা তুলে ধরবো নিউজ 10 বাংলার মাধ্যমে। ধন্যবাদ। স্কুলটার পরিস্থিতি তো প্রথম থেকেই খারাপ। 8 বছর বিনা টিচারে স্কুল চলেছে, গেস্ট টিচারের উপর ভরসা করে। 2019-এ আমি এসেছিলাম প্রথম, এসেই প্রথম দিনেতেই চার্জ পেয়েছিলাম। বিগত 6 বছর ধরে অনেক প্রতিকূলতাকে কাটিয়ে এখন স্কুলটা একটা সিস্টেমেটিক ওয়েতে চলছে। 2জন স্টাফ ছিলাম, 2জন পার্মানেন্ট স্টাফ, একজন আইসিটি টিচার, 2-3জন গেস্ট টিচার, সবাই মিলে বেশ ভালোভাবেই স্কুলটা চলছিল। এরপর হঠাৎ করে প্রথমে হাইকোর্টের রায়তে আমরা কিছুটা ধাক্কা খেয়েছিলাম, এখন সুপ্রিম কোর্টের রায়তে পুরোপুরি সর্বহারা হয়ে গেলাম। তো স্কুল কিভাবে চলবে বলতে, গেস্ট টিচারকে দায়িত্ব দেব। এখনো তো ধরুন যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিলাম সেরকম একটা টার্মিনেশন লেটার তো থাকবে, ডিসমিসাল লেটার তো একটা কিছু থাকবে, সেটা নিশ্চয়ই দেওয়া হবে, বাই ইমেল হোক বা বাই পোস্ট হোক, কিছু তো একটা আসবে। তো যতক্ষণ না আসছে ততক্ষণ আসছি স্কুল। কারণ স্কুলটাকে কাকে চার্জটা দিয়ে যাব, কাকে দায়িত্ব দিয়ে যাব, প্রতিদিনের এতগুলো রেজিস্টার মেনটেন, স্কুলে পরীক্ষা চলছে, পরীক্ষার খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, হলিস্টিক রিপোর্ট কার্ড, স্কুলের যাবতীয় শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, এতগুলো প্রকল্পের কাজ, সেই কাজগুলো হঠাৎ করে রায় দিয়ে দিয়েছেন সুপ্রিম কোর্ট। আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে বাড়িতে কাঁদতে বসে গেলে তো হবে না, স্কুলটাকে তো চালাতে হবে। কারণ এই স্কুল তো একদিনের তৈরি নয়, 6 বছরে আমার প্রচুর পরিশ্রম, আমার একার নয়, এলাকার লোকজনের অনেক শুভাকাঙ্ক্ষী লোকের অনেক পরিশ্রমের ফলে স্কুলটা। আশেপাশে অনেক দূর দূরান্ত পর্যন্ত কোনো গার্লস স্কুল নেই, মাইনরিটি এলাকা, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্ট, সমস্ত কিছুই আছে এই স্কুলেতে। তাহলে বহু কষ্টের ফসল এই স্কুলটা, সেই স্কুলটাকে শুধু একটা সুপ্রিম কোর্টের রায় এরকম বেরিয়েছে বলে বেরিয়ে চলে যাব, কাউকে কোনো দায়িত্ব না বুঝিয়ে দিয়ে চলে তো যেতে পারবো না। এখন থাকতে হবে যতদিন পর্যন্ত না লেটার আসছে অফিসিয়ালি কাউকে চার্জ হ্যান্ড ওভার করে বেরোতে হবে। এখন চেষ্টা করছে আস্তে আস্তে অর্থের কাজ, অর্থর সমস্ত রেজিস্টার বলুন, এসএসএম এর ডেভেলপমেন্টের বা বিগত বিভিন্ন যে আমাদের পোর্টালের কাজগুলো যেগুলো আছে, নাম্বার লোডিং বলুন, পরীক্ষা বলুন, কোশ্চেন পেপার বলুন, যাবতীয় যা যা আমার ডকুমেন্ট রেগুলার আমাকে রেজিস্টার গুলো মেনটেন করতে হয় সেগুলো করছি। গেস্ট টিচার স্যার যিনি এবার চার্জ পাবেন আমার পরবর্তীকালে, সিনিয়র মোস্ট যিনি গেস্ট টিচার আছেন ওনাকে বোঝাচ্ছি। কারণ আমরা 2জন পার্মানেন্ট টিচার ছিলাম, দুজনই একসাথেই 2016 প্যানেল, দুজনেই বাতিল হয়ে গেছি। তাহলে যিনি গেস্ট টিচার সিনিয়র মোস্ট আছেন ওনাকে চার্জ দিতে হবে শুনেছি। তাহলে তাকে আস্তে আস্তে করে দায়িত্বগুলো বোঝাচ্ছি যে কি কি করতে হবে, প্রতিদিনের রেগুলারের কি কি ডিউটি আছেন সেগুলো বোঝাচ্ছি, আস্তে আস্তে আনঅফিসিয়ালি বোঝাচ্ছি। যেদিন এই রায়টা কেমন হলে ভালো হতো? আচ্ছা আপনারা বলুন না, আপনাদের সাধারণ মানুষ, আপনারা আমরা সবাই দেখতে পাচ্ছি একটা রায়তে একটা কলামে বলা আছে যে যারা অযোগ্য তাদেরকে পুরো বেতন 12% সুদ সমেত ফেরত দিতে হবে। ওনাদের কাছে তো একটা লিস্ট আছে যে এরা অযোগ্য, এরা টাকা ফেরত দেবে। সাধারণ মানুষ কি বলে যে হ্যাঁ এরা অযোগ্য, নির্ধারিত হয়ে গেছে বলে ওরা টাকা ফেরত দেবে। তাহলে যেখানে নির্ধারিত হয়ে গেছে এনারা অযোগ্য, এনারা টাকা ফেরত দেবেন 12% হারে, অ্যামাউন্টটা তো কম নয়। তাহলে যখন সেটা স্থির হয়ে গেছে যে এই মানুষরা ফেরত দেবেন টাকা, যারা টাকা ফেরত দেবেন না, যারা আবার নাকি 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়াতে সামিল হবেন, তারা তো যোগ্য হিসেবে আগে থেকে প্রমাণিত হয়ে গেছেন, তবেই না তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে না। কিছু তো প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে বা এসএসসির কাছে বা সরকারের কাছে আছে যে তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে না। তাহলে তারা যোগ্য। কাকে দোষ দেবেন এটা? দাঁড়ান আগে শেষ করি কথাটা, যেটা বলছি। তাহলে যেখানে একটা লিস্ট আছে যোগ্যদের, সেই তাদেরকে চাকরিটা নিয়ে নিলে কেন? কাকে দোষটা দিতে পারি বলুন তো? আমাদের কাছে তো আর কিছুই রইলো না। অবশ্যই রাজ্য সরকারকে দোষ দেব, অবশ্যই কেন্দ্র সরকারকে দোষ দেবো, সমস্ত পলিটিক্যাল লিডারদের দোষ দেবো। কেউ কি আমাদের পাশে দাঁড়াবে না? কেউ এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় বেরোনোর পর কোন দল, কোন পলিটিক্যাল পার্টি এখনো পর্যন্ত সত্যিকারে কোন রকম পদক্ষেপ নিয়েছে? রাস্তায় আমাদের পাশে এসে দাঁড়িয়েছে? কোন রকম সহানুভূতির কথা আমাদের পাশাপাশি এসে বলেছেন? শুধু নিউজ বা মিডিয়াতে গিয়ে বলেছেন যে আমরা পাশে আছি, আমরা কিছু করব। সুপ্রিম কোর্টের অর্ডারটা বেরিয়ে যাওয়ার পর ওনারা এখন বলছেন করব। হাইকোর্টের অর্ডার এবং সুপ্রিম কোর্টের অর্ডারের মধ্যে মাঝে 1টা বছর পেরিয়ে গেছে। যদি কারো কিছু করার থাকতো তারা করে নিতেন এতদিনে, লিস্টটা বের করে দিতেন এসএসসি কমিশন।
রাজ্য সরকার বের করে দিতেন, ওনাদের কাছে সব তথ্যই আছে। তা নাহলে এটা বলছে কেন যে 12% হারে টাকাটা ফেরত দিতে হবে কিছু জনকে? কিছু তো আছে ওনার কাছে। যদি টাকাটা ধরুন সে ফেরত না দেয়, তাকে তো গিয়ে কেউ না কেউ ধরবে, শাস্তি তো তারা হবে কিছু না কিছু, লিস্ট তো একটা আছে। যতই বলুক যে প্রক্রিয়াটা এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, তো প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে একজন, টাকা দিয়েছে একজন, একজন নিয়েছে। যারা কিছুই করেনি, টাকাও দেয়নি, টাকা নেয়ও নি, পরীক্ষা দিয়েছে, সৎভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের কেন চাকরিটা চলে গেল? এই প্রশ্নটা করুন দেখি। তাদের কি দোষ ছিল? তারা পড়াশোনা করেছিল? কাউকে কোনো নেতা নেতা মন্ত্রী বা কোনো দালালকে টাকা দেয়নি? সৎভাবে পরীক্ষা দিয়েছিল, সৎভাবে চাকরি করছিল? এটাই কি তাদের দোষ? না ক্যান্সার পেশেন্ট হলে তবে গিয়ে মানবিক হবে সরকার, তবে গিয়ে সুপ্রিম কোর্ট তাকে মানবিকতার চোখে দেখবে। বাকি কারুর বাড়িতে অসুস্থ বাবা মা নেই? অসুস্থ হতে হবে, মরণ মানে রোগে আক্রান্ত হতে হবে, তবে গিয়ে তার চাকরি থাকবে? কেন? যারা পড়াশোনা করলো, যারা পড়াশোনা করে ভালো করে রেজাল্ট করে ভালো ভালো ভাবে প্রিপারেশন নিয়ে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চাকরি করলো, তাদের প্রতি কেন সরকার মানবিক হলো না? সুপ্রিম কোর্ট কেন মানবিক হলেন না? প্রশ্নগুলো করুন আপনারা। নিউজ মিডিয়ার কাজ তো এগুলো। আমরা আর কতটুকুই বা প্রতিবাদ করতে পারবো? আমরা তো সর্বহারা হয়ে গেছে, মানসিক পরিস্থিতি এমন নেই যে আমরা কিছু করতে পারবো আর। হাইকোর্টের অর্ডারের পর আমরা সবাই পিটিশন করেছিলাম ফাইল, আবার হেরেছি, আমাদের চাকরি বাতিল হয়ে গেছে শুনতে পাচ্ছি। এরপর আমাদের কাছে সত্যি আর করণীয় কিছু নেই, এর থেকে বরং মৃত্যুদণ্ড দেওয়া ভালো ছিল। বাড়ির লোকের চোখের সামনে তাকাতে পারা যাচ্ছে যে এত বড় অসম্মান হয়ে যাচ্ছে, আমাদের মান সম্মান সব চলে গেছে, লোকজন তির্যক দৃষ্টিতে দেখছে। কারণ তাদের কাছে তো কোনো, যারা, আমরা চাইছি কি একটা লিস্ট তো প্রকাশিত হোক যে এরা অযোগ্য, এরা টাকা ফেরত দেবে, যাতে করে আমরা কমসে কম চাকরি যা আছে, যা হলো হলো, সে তো হলোই, আমরা এক প্রকার লোকের কাছে মুখটা দেখাতে পারি যে না বাবা আমরা নেই এই লিস্টে, আমরা ঠিকঠাক করেই পড়াশোনা করেছিলাম, কাউকে কোনো টাকা দিইনি, পড়াশোনার জন্য চাকরি পেয়েছিলাম। একটা লিস্টটা প্রকাশিত করুক সরকার, কোর্ট কিছু তো একটা করুক। 4টে কলম লিখে দিলাম যে সবার চাকরি চলে গেছে, দুর্নীতি হয়েছে বলে সবার চাকরি চলে গেল, এটা কিরকম একটা রায় হলো বলুন? রায়টা মনে হচ্ছে না যে কোনো একটা পাড়ার ক্লাবে মোড়ে কিছু একটা আলোচনা হলো, আলোচনাও হয়নি, ঘোষণা করে দিয়ে এটা হয়ে গেল কিছু একটা ব্যাপার। রায়টা কি সত্যি ঠিক আছে? রাজ্যের বিরোধী দলীয় নেতা তিনি বলছেন যে চোর ধরা পড়েছে, শাস্তি হবে। কিন্তু আমরা জানি যে শুভেন্দু অধিকারী তিনিও তো এই যে টাকা লেনদেনের ব্যাপার এখানে কিন্তু যুক্ত ছিল। কি বলবেন এটা? যুক্ত তো ছিলেন, সে খবর তো আমাদের সবাই, আমরা তো জানি। এখন যিনি যাকে চোর বলছেন, যে দলকে উনি চোর বলছেন, সেই দলেরই একটা বড় নেতা ছিলেন উনি। ওনার পারিবারিক মানে আগে ওনার বাবা পর্যন্ত এই দলেরই নেতা ছিলেন। কে যে চোর আর কে যে সৎ ভগবানই জানে। এই সম্পর্কে কিছু বলার আমার নেই। আমরা আমাদের চাকরিগুলো যেন ফেরত পাই, সসম্মানে ফেরত পাই, লোকের তির্যক দৃষ্টি যেন আমাদের না থাকে, এটুকুই। তাছাড়া আমরা মহামান্য আদালতের কাছে চাইবো আমাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, এইভাবে আর পারা যায় না। এই যে 3 মাসের মধ্যে নিয়োগ বলছেন, যে 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছে যে 3 মাসের মধ্যে নিয়োগ করবে, পরীক্ষা নেবে, তারা কি সত্যি পাস করবে যারা সত্যি যোগ্য? আগে পরীক্ষাটা তো হবে, এই ঘোষণাটা তো, পরীক্ষা হবে। যেখানে 10 বছরে একটা এসএসসি হয়েছে, যেখানে তৎকালীন আমরা এই পরীক্ষাটা 2016 নামেই হয়েছিল, তার আগে কতবার ফর্ম ফিল আপ হয়, কতবার পরীক্ষা বাতিল হয় বলুন তো? একদিনে ফর্ম ফিল আপ হয়েছে, তারপরে পরীক্ষা হয়েছে, তারপরে সঙ্গে সঙ্গে নিয়োগ হয়েছে, হয়েছে কি? আমরা 2019 জানুয়ারিতে জয়েন করি, 2016 পরীক্ষা হয়নি, 2016 পরীক্ষার ফর্ম ফিল আপ হয়নি। এই পরীক্ষার ফর্ম ফিল আপের নিয়ে দীর্ঘদিন পোস্ট অফিসে লাইন দিয়ে দিয়ে ফর্ম ফিল আপ হয়েছিল, ফর্ম ফিল আপ বাতিল হয়েছে, 2বার 3বার ফর্ম ফিল আপ বাতিল হয়েছে, টাকা দেয়া নেয়া বহু কিছু হয়েছে ফর্ম ফিল আপের সময়। কখনো বলা হচ্ছে পোস্ট অফিস থেকে তুলতে হবে, কখনো বলা হচ্ছে ব্যাংক থেকে তুলতে হবে, কখনো বলা হচ্ছে বিভিন্ন সাইবার ক্যাফে থেকে তুলতে হবে। কত দফায় দফায় আমাদের ফর্ম ফিল আপ করানো হয়েছিল, কত দফায় দফায় টাকা নেওয়া ছিল ফর্ম ফিল আপের সময়। তারপরে 2016 পরীক্ষা, তার নিয়োগ হয় 19-এ। কতগুলো কোর্ট কেস পেরিয়ে আমাদেরকে নিয়োগ করা হয়েছিল বলুন তো? 3 মাসে হয়ে যাবে? এই রাজ্যে 10 বছরে একটা এসএসসি হয়েছিল, সেটাও বাতিল হয়ে গেল। সামনে শুনছি নাকি প্রাইমারিটারও একই অবস্থা। বিগত 10-12 বছর যতদিন এই সরকার এসেছে ক্ষমতায়, ততদিনে একটি এসএসসি হয়েছিল। 3 মাসে পরীক্ষা করতে পারবে ওরা? অত সহজ পরীক্ষা করানো? কোর্ট কেস হবে না ভাবছেন? আবার হবে কোর্ট কেস। কোর্ট কেস করার জন্য লোক বসে আছে, অত সহজে 3 মাসে নিয়োগ হয়ে যাবে? আর যে মানুষটা 10 বছর আগে পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নিয়েছিল, চাকরি চলে যাওয়ার মানসিক অবস্থাতে পড়াশোনা করে আমরা পাস করতে পারবো?
আপনি পারবেন 10 বছর আগে যদি কোনো পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষা আবার দিতে? যে ছেলেটা 10 বছর আগে মাধ্যমিক দিয়েছিল সেই ছেলেটাকে আরেকবার মাধ্যমিক দেন দেখি, সে পাস করতে পারে নাকি দেখুন দেখি। হঠাৎ করে আপনাকে 17 ঘরে বা 19-এর ঘরে নামটা বললে আপনি বলতে পারবেন না। হ্যাঁ, একটা 5-এর ছেলে বলতে পারবে, কারণ সে এখন সেটা পড়ছে। আমরা পড়াচ্ছি 10 পর্যন্ত কি 12 পর্যন্ত। আর এসএসসি সিলেবাস কি ছিল? গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, সেগুলো আর আছে মাথায়? কারণ আমরা তো যারা সরকারি কর্মচারী, সরকারি টিচার, তারা তো কেউ টিউশন পড়ায় না। তাহলে আমাদের কালচারটা থাকবে কি করে গ্রাজুয়েশনে? আপনার স্কুলের মোটের উপর এখন ফলাফলটা কি? এই যে স্কুলের কতজন শিক্ষক রয়েছেন বা কিভাবে চালাচ্ছেন এখন? কিভাবে চালাচ্ছি বলতে, গেস্ট টিচার আছে 3-4জন গেস্ট টিচার নতুন নিয়োগ হলেন, আবার 3জন গেস্ট টিচার নতুন হলেন। আগে একজন ছিলেন, 4জন গেস্ট টিচার হবেন, একজন আইসিটি টিচার। সবাই কন্টেক্সচুয়াল স্টাফ, আজ আছেন কাল নেই। সবারই তো মেয়াদ শেষ হয়ে যাবে কয়েক বছরের মধ্যেই। শুধু মেয়াদই শেষ হবে না, এটা তাদের ইচ্ছাকৃত। তারা এতটা লোড নিতে পারবেন কিনা সন্দেহ আছে। এর আগেও আমরা দেখেছি পার্মানেন্ট টিচার না থাকে গেস্ট টিচাররা কাজ ছেড়ে দিয়ে চলে গেছেন। এতটা ওয়ার্কলোড নেওয়া সম্ভব না একজন ষাটোর্ধ্ব মানুষের, যে ওয়ার্কলোডটা আমরা নিতে পারি, নিতে হয়। ক্লাস নেওয়া, পরীক্ষা করানো, খাতা দেখানো, এতগুলো প্রকল্প চলছে। একজন ষাটোর্ধ্ব মানুষের উপর কতগুলো দায়িত্ব নিতে, রেমুনারেশন কি করে চলবে বলুন তো? এখন কি চাইছেন? কি চাইবো? চাকরিটা ফেরত পাই, যেমন ভাবে স্কুল চালাচ্ছিলাম চালাবো ভালোভাবে, ছেলে মেয়েদেরকে সঠিক এডুকেশনটা দিতে পারবো। কতজন স্টুডেন্ট রয়েছে এই স্কুলে? 300 রাতে, 300+ স্টুডেন্ট। আপনার নাম? আমার নাম পৌলমী ঘোষ। আমি বৈতল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। এছাড়াও আমাদের স্কুলের আরেকজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছেন, মামুন কাইতি, ইংলিশের। উনি এমন ভাবে কোর্টের রায়ের পর মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছেন, উনি আর স্কুল আসার মতন অবস্থায় নেই। শারীরিক কন্ডিশন তার আর স্কুল আসার মতো নেই। কিন্তু আমি আমার দায়িত্ব কাউকে দিতে পারিনি। স্কুলটাকে একদম অনাথ করে চলে দিয়ে যেতে পারবো না বলে আমি রোজ স্কুল আসছি। কতদিন পারবো আমিও জানি না।